ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স এন্ড ডেভেলপমেন্ট উইংস তোমাদের জন্য পরপর অনেকগুলো ভিডিও আনছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো সবাই দেখছো এবং সেই ভিডিওগুলো দেখে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হচ্ছে। ভিডিওগুলো কিন্তু একদম সিলেবাসের ওপর বেস করেই কিন্তু তোমাদের কতটুকু পড়তে হবে এবং অ্যাট দ্য সেম টাইম ভিডিওগুলোতে তোমরা কি কি জিনিস পড়বে সেটার কিন্তু সম্পূর্ণ গাইডলাইন কিন্তু দেওয়া থাকছে এবং কিছু কিছু জিনিস তোমাদের আমরা এখান থেকে শেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের উপকার হয়। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের পড়াশোনার কাজগুলো কিন্তু দ্রুতভাবে এগিয়ে নিয়ে যেতে পারো সমস্ত কিছুর মধ্যে দিয়ে। এখন আমরা যেটা নিয়ে বিষয়বস্তু নিয়ে অলরেডি ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর আমরা আগের ভিডিওতে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করেছি সেগুলো হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি বিষয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশনাল মডেল জিনিসটা কি, সেখানে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম কি করে করতে হয় সেটা শিখেছি এবং যেটা সবচেয়ে মূলত আমরা আলোচনা করেছি যে বিষয়টা নিয়ে এসকিউএল, অর্থাৎ এসকিউএল খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তোমাদের থিওরিতেও আছে, এটা তোমাদের প্র্যাকটিক্যালেও আছে। শুধু তাই নয়, যারা এসকিউএল কোয়েরি খুব ভালো করে লিখতে পারে তাদের কিন্তু খুব একটা ভালো নামও আছে ডেটা অ্যানালিটিক্স এর মার্কেটে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসকিউএল শেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সহজে ডেটাবেস থেকে কোনো কিছুকে খুঁজে বের করা, ডেটাবেস মানে বুঝতে পারছো অনেক তথ্য এক জায়গায় স্টোর হয়ে আছে, সেখান থেকে তুমি জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে সেই সমস্ত ডেটাকে খুঁজে নির্দিষ্ট উপযোগী যেটা আমার প্রয়োজন সেটাকে তুমি এনে দিচ্ছ, তাহলে সেটা কতটা সুবিধা হচ্ছে মানুষের ক্ষেত্রে। তার জন্য কোয়েরি লেখাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আজকে আমরা যেটা বেসিক্যালি দেখব যে ডেটাবেসে আমরা কি করে টেবিল ক্রিয়েট করতে হয় শিখেছিলাম, কি করে টেবিলকে ডিলিট করতে হয় শিখেছিলাম, কি করে ডেটাবেস ক্রিয়েট করতে হয় শিখেছিলাম, কি করে ডেটাবেস কি করে ডিলিট করতে হয় শিখেছিলাম, এইবার এবং ডেটাকে কি করে রেকর্ড ইনসার্ট করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডেটাবেস গুলোর মধ্যে কি করে পরিবর্তন করতে হয় আমরা সেটা শিখবো। অর্থাৎ পরিবর্তন মানেই হচ্ছে আমরা জানি যে অল্টারেশন কি করে করবো, অর্থাৎ টেবিলের মধ্যে আমরা কি করে অল্টার করবো। অর্থাৎ আমার কাছে একটা এক্সিস্টিং টেবিল আছে, সেই এক্সিস্টিং টেবিলে কোনো একটা কলামকে আমি কি করে অ্যাড করবো বা এক্সিস্টিং টেবিলে আমার মনে হচ্ছে এই ফিচারটা অ্যাড হওয়া দরকার, তাহলে সেই ফিচারটাকে আমি কি করে অ্যাড করবো। এক্সিস্টিং টেবিল থেকে কোনো একটা ফিচার ডিলিট হওয়া দরকার, তাহলে সেই ফিচারটাকে আমি কি করে ডিলিট করব। এই সমস্ত কিছু শেখার জন্য আমাদেরকে আজকে এখন যেটা শিখবো সেটা হচ্ছে অল্টার কি করে করতে হয়, টেবিল কি করে অল্টার করতে হয়। এখন অল্টার টেবিলের জন্য যে কমান্ডটা হচ্ছে অল্টার টেবিল, টেবিল নেম, যে টেবিলটাকে অল্টার করব তার নেম। যদি আমি কোনো কলামকে অ্যাড করতে চাই তাহলে অ্যাড, যদি কোনো কলামের ডেসক্রিপশনটাকে বা ডেটা টাইপটাকে মডিফাই করতে চাই তাহলে মডিফাই, আর যদি আমি কলামটাকে বাদ দিয়ে দিতে চাই তাহলে হচ্ছে ড্রপ। তাহলে বাদ দেওয়ার জন্য ড্রপ, যোগ করার জন্য অ্যাড, পরিবর্তন করার জন্য মডিফাই। দেখো আমি আবারও বলেছিলাম যে ডেটাবেস এসকিউএল এর কমান্ড গুলো কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজগুলোকে যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে কমান্ড গুলো লেখাটা কিন্তু কোনো সমস্যার কিছু নেই। তাহলে আমি অল্টার করতে চাইছি, আমার কাছে যে টেবিলটা নিয়ে আমরা কাজ করছিলাম সেটা স্টুডেন্ট টেবিল। ইনিশিয়ালি সেই স্টুডেন্ট টেবিলে কি কি ছিল, ইনিশিয়ালি সেই স্টুডেন্ট টেবিলে যদি আমরা মনে করে দেখি ছিল হচ্ছে আইডি বা রোল নাম্বার ছিল, তার কাছে নেম ছিল, সেই নেম থাকার সাথে তার সাথে কোর্স ছিল, এন্ড তার সাথে আমার আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে মার্কস। এখন আমার মনে হচ্ছে যে এই টেবিলে এজটাকে আমি অ্যাড করতে চাইছি, অর্থাৎ এজ আরেকটা অ্যাট্রিবিউট, নতুন একটা অ্যাট্রিবিউট, সেটাকে আমি অ্যাড করতে চাইছি। তাহলে কিভাবে করব? তাহলে আমি লিখবো অল্টার হচ্ছে কমান্ড, টেবিল, অল্টার টেবিলটা হচ্ছে কমান্ড। কোন টেবিলটা? স্টুডেন্ট টেবিলটা। সেখানে কি করতে চাইছি? অ্যাড করতে চাইছি। কি অ্যাড করতে চাইছি? এজ অ্যাড করতে চাইছি। এজের ডেটা টাইপ কি? ইন্ট। তাহলে অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড এজ ইন্ট, ডেটা টাইপ স্পেসিফাই করলাম। তাহলে কি দাঁড়ালো যে আমার এখানে যে মার্কসটা ছিল, মার্কস এর পরে এজ বলে
এজ বলে একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল, নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে এজ। এবার দেখি এইটার কেসে অল্টার টেবিল স্টুডেন্ট, আমি চাইছি যে নেম, আমার ভ্যারিয়েবল ক্যারেক্টার, এই যে নেম যেটা দেওয়া ছিল, নেমের ফিচারে দেওয়া ছিল varchar, নেমের ফিচারে দেওয়া ছিল varchar 19, অর্থাৎ varchar 19 ভ্যারিয়েবল ক্যারেক্টার, তার সাইজ দেওয়া ছিল 19। এখন কারো নাম ধরো শ্রীনিবাসন বালাকৃষ্ণ, তাহলে সেক্ষেত্রে অনেক বড় নাম হয়ে যাচ্ছে, বা কেউ নামের মাঝখানে ফাদার্স নেমটাকেও অ্যাড করে, হ্যাঁ, তাহলে আরো অনেক বড় নাম হয়ে যাচ্ছে 19-এর থেকে। অর্থাৎ আমি চাইছি যে এই নামের জায়গাটা আর একটু বাড়াই, তাহলে 19 থেকে আমি 50 করতে চাইছি। তাহলে আমি কি করতে চাইছি? মডিফাই। তখন আমি করব অল্টার টেবিল স্টুডেন্ট মডিফাই নেম, এই যে varchar 50, অর্থাৎ যে varcharটা 19 ছিল সেটা এখন হয়ে গেল 50। এবার আমি চাইছি যে যে অল্টার টেবিল যে কলামটা অ্যাড করেছিলাম এজ, তাকে আমি ডিলিট করে দিতে চাইছি, অর্থাৎ এজ কলামটাকে রাখতে চাইছি, বা আমি কোর মার্কস কলামটাকেও রাখতে চাইছিলাম। এরকম কিছু করতে পারি, মার্কস গ্রেড কমেন্ট ঢোকাতে পারি, মার্কস কলামটাকে আমি রিমুভ করে দিতে পারি, সেটা আমি করতেই পারি। সেটা করার জন্য কোনো কিছুকে, কোনো একটা কলামকে মুছে ফেলার জন্য, এলিমিনেট করার জন্য আমার কি দরকার? alter table student drop is the command, drop column। কাকে করছি? কলামকে ড্রপ করছি। কোন কলামটা? এজ কলামটাকে ড্রপ করছি। তাহলে সঙ্গে সঙ্গে স্টুডেন্টটা হয়ে গেলে তখন এই চারটে জিনিস নিয়ে থাকবে, কি কি? আইডি, নেম, কোর্স, মার্কস, এজটা ড্রপ হয়ে গেল। সো দিস ইজ alter command। alter কমেন্টে আমরা এই তিনটে জিনিস অল্টারেশন করতে পারি। নেক্সট আমরা দেখে নিই অল্টার কমেন্টের এক্সাম্পল। আমরা এখানে দেখে নিই, সি অল্টার টেবিল স্টুডেন্ট, এটা আমরা কোয়েরিতে যখন লিখবো ইট সিমস লাইক দ্যাট, অর্থাৎ এটা এরকম ভাবে দেখাবে, অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড ইন্টেজ, অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ এজ, অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড প্রাইমারি কি রোল, অর্থাৎ রোলটাকে আমি এর মধ্যে কনস্ট্রেইন, যাতে আমরা যে কনস্ট্রেইনটাকে পড়েছিলাম প্রাইমারি কি হিসাবে চেঞ্জ করে দিতে পারি। নর্মাল টেবিল ক্রিয়েট করলাম, পরে অল্টার করে আমি প্রাইমারি কিকে ডিফাইন করে দিলাম। অর্থাৎ টেবিলের অ্যাট্রিবিউটের প্রপার্টিজও কনস্ট্রেইনও চেঞ্জ করা যায় অল্টার ইউজ করে। তাহলে এটাকে আমি প্রাইমারি কি সেট করে দিলাম। আমি কি করতে পারি? প্রাইমারি কিকে আবার সরাতেও পারি, বা এই ড্রপ কমান্ডের মধ্যে দিয়ে আমি প্রাইমারি কিকে সরাতেও পারি। তাহলে এগুলো হলো অল্টার কমান্ডের এক্সাম্পল। তাহলে অল্টার কি? অল্টার ইজ আ পার্ট অফ ডিডিএল কমান্ড, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। কারণ আমার কাছে যে রিলেশনটা আছে সেই রিলেশনের ক্যারেক্টারিস্টিক্স বা ডেফিনিশনটাকে আমি পরিবর্তন করতে পারছি অল্টার কমান্ড ইউজ করে। এইবার যদি আমার কাছে যে রেকর্ড গুলো আছে ডেটাবেসের মধ্যে বা টেবিলের মধ্যে যে রেকর্ড গুলো আছে, যদি রেকর্ড গুলোকে আমাকে পরিবর্তন করতে হয়, কারোর নামের বানান ভুল হয়েছে, সেই নামের বানানটা যদি চেঞ্জ করতে হয়, কারোর মার্কস বেড়েছে তাহলে তার মার্কসটা যদি বাড়াতে হয়, কারোর মার্কস কমেছে সেই মার্কসটা যদি কমাতে হয়, তাহলে যখন তথ্যের পরিবর্তন করতে হবে, ডেটার পরিবর্তন করতে হবে, তখন আমরা আপডেট কমান্ডটা ইউজ করব। আপডেট কমান্ড কিভাবে কাজ করে? নাও আপডেট কমান্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আপডেট হচ্ছে এক্সিস্টিং রেকর্ড যেটা আছে তাকে মডিফাই করে, আপডেট দ্য এক্সিস্টিং রেকর্ড। সিনট্যাক্স কি? আপডেট টেবিল নেম, এখানে কোন টেবিলটা, যে টেবিলটাকে আপডেট করতে চাইছি তার নাম দেব, সেট ইজ দ্য কমান্ড, অর্থাৎ নতুন যে ভ্যালুটা সেট করতে চাইছি প্রথমে নতুন ভ্যালুটা দেব, এবং ওই ভ্যালুটাকে সার্চ করার জন্য যদি কোনো কন্ডিশন থাকে তাহলে আমি সেই কন্ডিশনটা দেব। ধরো আমি যে নেমটা মডিফাই করতে চাইছি, একটা ক্লাসে সঞ্জয় নামে অনেকে থাকতে পারে, একটা ক্লাসে সুজয় নামে অনেকে থাকতে পারে, একটা ক্লাসে বিক্রম নামে অনেকে থাকতে পারে। এই নামগুলো খুব কমন নাম, সৌরভ নাম অনেকে থাকতে পারে। কিন্তু রোল নাম্বার 3 যে সৌরভ, আবার রোল নাম্বার 15 সৌরভ, আমি রোল নাম্বার 3 সৌরভের কোনো একটা রেকর্ড চেঞ্জ করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি রোল নাম্বার 3টাই সিলেক্ট করতে হবে? কেন সৌরভ দিয়ে সিলেক্ট করলে তো আমার রোল নাম্বার 3ও সিলেক্ট হবে, রোল নাম্বার 15ও সিলেক্ট হবে, আর যতজন আছে সবাই সিলেক্ট হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশন আমাকে কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে খুঁজে পেতে সাহায্য করে। তাহলে আমি
রোল নাম্বার 2 এর মার্কসটা চেঞ্জ করতে চাইছি, তাহলে হোয়াট উইল বি দা কমান্ড? তাহলে আপডেট কাকে করতে চাইছি? স্টুডেন্ট। কি সেট করতে চাইছি? মার্কসটাকে সেট করতে চাইছি 90, যেখানে রোল নাম্বার কত? রোল হচ্ছে গিয়ে 2, অর্থাৎ রোল নাম্বার 2 যার মার্কস হচ্ছে গিয়ে যেটা 90 টাকে পরিবর্তন করলাম। এক্সিস্টিং মার্কস যদি কিছু থেকে থাকে সেটা এখন পরিবর্তিত হয়ে গেল 90। অর্থাৎ ডেটাবেসের মধ্যে কোনো রেকর্ডকে যদি আপডেট করতে হয় তখন আমাকে আপডেট কমান্ড ইউজ করতে হয়। নাও এবার চলে আসি ডিলিট। এটাও একটা ডেটা ম্যানিপুলেশন কমান্ড বা ডিএমএল এর মধ্যে পড়ে। আপডেটও একটা ডিএমএল এর মধ্যে পড়ে। এখন ডিলিট মানে যদি আমি কোনো নির্দিষ্ট রেকর্ডকে ডিলিট করতে চাই তাহলে সেখানে ডিলিট কমান্ড থাকবে। ডিলিট কমান্ডের মধ্যে দিয়ে আমি একটি তথ্য বা একটি পার্টিকুলার রেকর্ডকে ডিলিট করতে পারি, একসাথে গোটা টেবিলের রেকর্ডকেও ডিলিট করে দিতে পারি, নির্দিষ্ট কিছু সংখ্যক রেকর্ডকেও ডিলিট করতে পারি। অর্থাৎ ডিলিট আমার কোনো রেকর্ডকে ডিলিট করতে হয়। ডিলিটের সিনট্যাক্স কি? ডিলিট কোথা থেকে? ফ্রম, টেবিল নেম, কন্ডিশন, ওয়্যার কন্ডিশন, অর্থাৎ ওয়্যার ক্লজ ব্যবহার করে সেখানে কন্ডিশন ইম্পোজ করে সেখানে আমি নির্দিষ্ট কিছু সংখ্যক রোকে ডিলিট করতে পারি বা একটি রোকে ডিলিট করতে পারি বা পুরো টেবিলটাই রেকর্ডটাকে ডিলিট করতে পারি। এখন ডিলিট কোয়েরি কি করে লিখতে হয় যদি আমি দেখি, তাহলে এখানে আমি দেখতে পাবো দিস ইজ ওয়ান, ডিলিট স্টুডেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ইসি, অর্থাৎ ইসি ডিপার্টমেন্টে যে স্টুডেন্ট পড়তো তাদের রেকর্ড গুলো ডিলিট করো। অর্থাৎ ইসি ডিপার্টমেন্টে যদি দুজন স্টুডেন্ট থাকে তাহলে তার দুজন স্টুডেন্টের রেকর্ড ডিলিট হবে, ইসি ডিপার্টমেন্টে যদি একজন স্টুডেন্ট থাকে তাহলে তার রেকর্ড ডিলিট হবে। এখানে ডিলিট কমান্ডের কাজ হচ্ছে গিয়ে আমার কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে বা কোনো একটা পার্টিকুলার রো কে রিমুভ করবে। অর্থাৎ রিমুভ কি করছে? যে ডিপার্টমেন্ট ইসি করে আছে সেই ডিপার্টমেন্টের রো কে রিমুভ করে নিচ্ছে। অর্থাৎ তাহলে অল্টার কমান্ড কি করছে? টেবিলের ডেসক্রিপশনটাকে মডিফাই করছে। আপডেট কমান্ড কি করছে? টেবিলের ডেটাকে মডিফাই করছে। ডিলিট কমান্ড কি করছে? টেবিলের রেকর্ডস কে ডিলিট করছে বা মডিফাই করছে। এবার আমরা শিখবো যে টেবিলে আমরা কনস্ট্রেন্ট কি কি প্রোভাইড করব বা কিভাবে প্রোভাইড করব। অলরেডি আমরা আগের ভিডিওতে কনস্ট্রেন্ট কি কি আমরা দেখে এসেছি। একটা কি নট নাল কনস্ট্রেন্ট, একটা কি ইউনিক কনস্ট্রেন্ট। নট নাল আর ইউনিক মিলে তৈরি হয় প্রাইমারি কি, আর একটা আছে ফরেন কি কনস্ট্রেন্ট, যেটাকে বলা হয় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, তাই তো? তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা টেবিলে আমি কি ভাবে ইম্পোজ করতে পারি, এই এক্সাম্পলটাই আমরা দেখেছি যে আমি রোল নাম্বারটাকে প্রাইমারি কি করলাম। রোল নাম্বারটাকে প্রাইমারি কি করার ফলে আমার ইন্ট প্রাইমারি কি হয়ে গেল রোল নাম্বার। আমি নেমটাকে করলাম হচ্ছে নট নাল, অর্থাৎ নেমটা আমার কাছে নট নাল হলো। ইমেল, সেখানে আমরা সেক্ষেত্রে ইমেলটাকে ইউনিক করলাম, অর্থাৎ repetition of email not allowed during the insertion into database. Database এ ইনসার্ট করার সময় repetition is not allowed. Not null কেন? Not null হচ্ছে গিয়ে আমার সেক্ষেত্রে যে আমার রেকর্ডটা ফাঁকা রাখা যাবে না, নাল ভ্যালু রাখা যাবে না। আর কি? আর হচ্ছে গিয়ে আমার কাছে রোল নাম্বারটা থাকবে, প্রাইমারি কি হতে হবে, রোল নাম্বারে রিপিটেশন হবে না। এটাকে বলা গেল কনস্ট্রেন্ট। এখন অর্থাৎ আমরা যে জিনিসগুলো দেখলাম যে আমার কাছে টেবিল, আমরা প্রথমে শিখলাম একটা টেবিল কি করে ক্রিয়েট করতে হয়, প্রথমে শিখলাম একটা ডেটাবেস কি করে ক্রিয়েট করতে হয়, তারপর শিখলাম আমার কাছে কি কি ডেটাবেস আছে সেটা কি করে করতে হয়, তারপর কি শিখলাম, তারপর শিখলাম যে একটা ডেটাবেসের মধ্যে কি করে ঢুকতে হয়, তারপর কি শিখলাম, তারপর শিখলাম যে একটা ডেটাবেসের মধ্যে কি করে টেবিল ক্রিয়েট করতে হয়, এবং টেবিলের মধ্যে তারপর কি শিখলাম কিভাবে রেকর্ড ইনসার্ট করতে হয়। এবার ক্রিয়েট করলাম, ইনসার্ট করলাম, তারপর শিখলাম যে টেবিল আমি ক্রিয়েট করে ফেলেছি। এখন যদি টেবিলের ডেফিনিশনটা চেঞ্জ করতে হয় তাহলে আমি কি করে টেবিলটাকে অল্টার করব, তার জন্য অল্টার করব। আর যদি আমার মনে হয় যে টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেছে তার কিছু ফিচার ঢুকবে, তার মধ্যে আরো কিছু অ্যাট্রিবিউট ঢুকবে, তখন অ্যাড।
যদি কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট মডিফাই হবে তাহলে মডিফাই, আর যদি কোনো একটা পার্টিকুলার ডিলিট হবে তাহলে ডিলিট বা ড্রপ অল্টার কমান্ডের মধ্যে দিয়ে আমরা করতে পারি। আর কি শিখলাম যে ডেটাবেসে যখন আমার কাছে এক্সিস্টিং রেকর্ড আছে, সেই এক্সিস্টিং রেকর্ড গুলোকে পরিবর্তন করার জন্য আপডেট কমান্ড ব্যবহার করতে হয়, এবং আপডেট কমান্ড একটা কন্ডিশনের উপর বেস করে কিন্তু আপডেট করতে হয়। সেই আপডেট কন্ডিশনের উপরে বেস করে কিন্তু আপডেট করতে হয়। আরো কি দেখলাম? অল্টার, আপডেট এন্ড শিখলাম ডিলিট। যদি আমাকে কোনো রেকর্ডকে ডিলিট করতে হয়, কোনো পার্টিকুলার রেকর্ডকে ডিলিট করতে হয়, বা 2-3টে রেকর্ডকে ডিলিট করতে হয়, বা টেবিলের সমস্ত রেকর্ডকে ডিলিট করতে হয়, তার জন্য আমরা শিখলাম হচ্ছে ডিলিট করা। এন্ড আর কি, যে টেবিলের ওপর যখন আমি ক্রিয়েট টেবিল করব, কনস্ট্রেইন কি করে অ্যাপ্লাই করতে হয়, আমরা সেই জিনিসটা শিখলাম। এন্ড এখন আমরা পরবর্তী যে শেখাটা আমাদের থাকবে সেটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে কি করে টেবিলের রেকর্ড থেকে টেবিলগুলোকে সিলেক্ট করতে হয় বা রেকর্ডগুলোকে সিলেক্ট করতে হয়, সেটা করে শিখবো, যেটা কিন্তু মূল জায়গাটা। অর্থাৎ ডেটাবেস হ্যান্ডলিং পার্টটা আমরা এতক্ষণ শিখলাম। এইবার ডেটাবেস থেকে আমরা নির্দিষ্ট তথ্য কি করে ফেচ করতে হয় সেটা আমরা শিখবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস অলরেডি তোমাদের জন্য এক গুচ্ছ ভিডিও আছে, বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও তোমাদের সাথে সাথে ভিডিওগুলো আসছে। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও করে ফেলেছি। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এসকিউএল এর সিলেক্ট কমান্ডটাকে আমরা প্রকৃতভাবে ভালো করে দেখবো এবং সেটা জানার চেষ্টা করবো যে কিভাবে সিলেক্ট কমান্ড কাজ করে। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখে থাকবে যে কি করে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখেছি, কি করে একটা ডেটাবেসে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখেছি, কি করে একটা ডেটাবেসের টেবিলের মধ্যে রেকর্ড ইনসার্ট করতে হয় সেটা আমরা শিখেছি, এবং তারপরে টেবিলটা কি করে পরিবর্তন অল্টার করতে হয়, টেবিলের ডেসক্রিপশন কি করে চেঞ্জ করতে হয় সেটা শিখেছি, এবং আপডেট করা, ডিলিট করা, এই সবকটাই শিখেছি, প্লাস কনস্ট্রেন্ট অ্যাড করা সবকটাই শিখেছি। এখন আমরা আজকে দেখে নেব যে কিভাবে আমরা সিলেক্ট কমান্ডটাকে ব্যবহার করব, এবং সিলেক্ট কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড, এবং সেই সিলেক্ট কমান্ডের মধ্যে থেকে আমরা বিভিন্ন কোয়েরি করার চেষ্টা করব, এবং ক্লাসের শেষে আমরা নিজের হাতে কিছু কিছু কোয়েরি লেখার চেষ্টা করব, দেখি পারা যায় কিনা শিখে নিয়ে। এখন সিলেক্ট হচ্ছে গিয়ে যে টেবিলের রো গুলোকে সিলেক্ট করতে সাহায্য করে। যদি আমার কাছে ধরে নাও যে অলরেডি কিছু টেবিল আছে, সেই স্টুডেন্ট টেবিল নিয়ে আমরা কাজ করছিলাম, আমরা যদি বলি যে আমাদের কাছে একটা স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট বলে যে টেবিলটা আছে, সেই স্টুডেন্ট টেবিলে কি আছে, আইডি আছে, সেই স্টুডেন্ট টেবিলে নেম আছে, সেই স্টুডেন্ট টেবিলে কোর্স আছে, আর সেই স্টুডেন্ট টেবিলে মার্কস আছে। তো এই ইনফরমেশনস গুলো অলরেডি আমার কাছে আছে। কনস্টিটিউশনের নেমটাকে করেছি আমরা প্রাইমারি কি, আইডিটাকে করেছি প্রাইমারি কি, নেমটা নট নাল আছে, এবং মার্কসটা কিন্তু মার্কস বা ইমেল যদি কিছু থাকে, মার্কসটা ইমেল ছিল, ইমেলটা ইউনিক ছিল। এখন আমরা দেখে নেবো যদি আমার কাছে যে টেবিলটা আছে সমস্ত স্টুডেন্টের ইনফরমেশন যদি আমরা সিলেক্ট করতে চাই, অর্থাৎ টেবিলের মধ্যে এই যে টেবিলটা আছে যত স্টুডেন্টস এর রেকর্ড আছে সব রেকর্ড যদি আমরা দেখতে চাই, তাহলে অল রেকর্ডস যদি আমরা দেখতে চাই এখানে, তাহলে আমরা কি কোয়েরি লিখব? সেই কোয়েরি লেখার জন্য আমরা লিখব সাপোজ সিলেক্ট স্টার, স্টার মানে অল, ফ্রম কোথা থেকে, স্টুডেন্ট থেকে। তাহলে এই স্টুডেন্ট টেবিল থেকে আমরা সমস্ত রেকর্ড দেখতে গেলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এখন যদি আমি শুধুমাত্র দুটো ফিল্ডকে দেখতে চাই, নেম আর মার্কস, যদি আমাকে বলা হলো যে শো নেম and marks of a student, of students, তাহলে সমস্ত স্টুডেন্টস এর নেম আর মার্কস দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব সিলেক্ট নেম মার্কস ফ্রম স্টুডেন্ট। যে যে অ্যাট্রিবিউট গুলো আমরা দেখতে চাইবো সেই অ্যাট্রিবিউট গুলোর আমি সেখানে মেনশন করব।
আর যদি সমস্ত অ্যাট্রিবিউট দেখতে চাই, সমস্ত অ্যাট্রিবিউটের আন্ডারে কোনটায় কি রেকর্ড আছে দেখতে চাই, তাহলে স্টার। আর স্পেসিফিক কিছু অ্যাট্রিবিউট দেখতে চাই, তাহলে সেই স্পেসিফিক অ্যাট্রিবিউট গুলোর নেম আমরা এখানে বলব। এটা গেল সিলেক্ট। এখন সিলেক্ট অনেকগুলো অপারেটরস এর উপরে কাজ করে, লাইক গ্রেটার দেন অপারেটর, লেস দেন অপারেটর, greater than equals to operator, less than equals to operator, not equals to operator, and equals to operator. Equality checking এর জন্য equals to operator কাজে লাগে, greater than checking এর জন্য greater than, less than checking এর জন্য less than, and not equals to checking এর জন্য not equals operator কাজে লাগে। লজিক্যাল and লজিক্যাল or অর্থাৎ যদি দুটো কন্ডিশনকে আমাদের জুড়তে হয় তখন লজিক্যাল and or not আমরা কাজে লাগে। এবার আমরা দেখে নেওয়া যাক সিলেক্ট কমান্ডের কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। যদি আমি দেখতে চাই যে যে সমস্ত রোল 1 থেকে 10 মধ্যে কোন কোন স্টুডেন্ট 80 উপরে নম্বর পেয়েছে তাদের ইনফরমেশন দাও, তাহলে এখানে আমার দুটো কন্ডিশন, এক কি রোল নাম্বার শুড বি লেস দ্যান 10, আর কি মার্কস should be greater than 80, তাহলে মার্কসটা 80 বেশি হতে হবে and রোল নাম্বারটা 10 এর কম হতে হবে। তাহলে তাদের আমি সমস্ত ইনফরমেশন দিতে চাইছি, তাহলে কিভাবে লিখবো? সেক্ষেত্রে আমি লিখবো সিলেক্ট সমস্ত মানে অল মানে স্টার্ট, কোথা থেকে? ফ্রম, কোন টেবিল নেম কি? স্টুডেন্ট। নাও কন্ডিশন দেওয়ার সময় where ক্লজ দিয়ে আমাকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? আমার কাছে মার্কস গ্রেটার দ্যান 80 and roll less than 10। Now SQL case insensitive, তাই সেক্ষেত্রে ছোট হাতের বড় হাতের খুব একটা ম্যাটার করে না। তো এই কোয়েরিটা লিখলে রোল নাম্বার 10 এর নিচে যারা আছে অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে যারা আছে তারা কারা কারা 80 এর উপরে নম্বর পেয়েছে সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। নাও নেক্সট আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে কি করে আমরা এই অর্থাৎ এই যে আমরা যেটা শিখলাম যে এখানে আমাদের কাছে যেটা দেখলাম যে কন্ডিশন কি আসছে, অর্থাৎ ফার্স্ট অফ অল এই সিলেক্ট কমান্ডের ক্ষেত্রে আমার কাছে কন্ডিশন কি কি আসছে সেটা আমরা এখানে দেখলাম। আরো এখানে অনেক জিনিস হতে পারে, সেটা হচ্ছে অপারেটর ইউজ করে হতে পারে। সেটা হচ্ছে গিয়ে আমরা এরকম বলতে পারি যে যে সমস্ত স্টুডেন্ট 90% উপরে নম্বর পেয়েছে তাদের নাম বল। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে সিলেক্ট, আমরা এখানে লিখতে পারি যারা 90% উপরে নাম্বার পেয়েছে অর্থাৎ মার্কস গ্রেটার দ্যান 90। তাহলে এখানে আমরা কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট where marks greater than 90। যে স্টুডেন্ট যে স্টুডেন্ট 100 পেয়েছে তাদের নাম, তাহলে সেক্ষেত্রে কি লিখবো? সিলেক্ট 100 পেয়েছে, 100 পেয়েছে, সিলেক্ট স্টার ফ্রম student where marks equals to 100। যারা 100 পেয়েছে তাদের নাম। ওকে, যে সমস্ত স্টুডেন্ট 40 এর তলায় নম্বর পেয়েছে তাদের নাম। 40 এর তলায় মানে লেস দ্যান 40, তাহলে এখানে আমি লিখবো সিলেক্ট স্টার, তাদের নাম জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? শুধু নাম, আমাকে আর কিছু জানতে চাই। তাহলে আমি বলবো নেম ফ্রম
student where marks less than ওকে। তাহলে এইভাবে আমরা কিন্তু কন্ডিশন গুলোকে ইম্পোজ করতে পারি। এবার দেখে নেওয়া যাক আমরা যদি কয়েকটা জিনিস, যেমন ধরে নিই যে আমি কিভাবে এখান থেকে অ্যালিয়াসিং, ডিস্টিংক্ট আর ওয়্যার ক্লজ, অর্থাৎ ওয়্যার ক্লজ আমরা দেখলাম, সেই ওয়্যার ক্লজের মধ্যে অ্যালিয়াসিং এবং মানে ওয়্যার ক্লজ তো আমরা করলাম, এক্ষুনি করলাম, আরো করবো ওয়্যার ক্লজ। এবার একটা জিনিস শিখে নেবো যে অ্যালিয়াসিং, অ্যালিয়াসিং মানে হচ্ছে গিয়ে কোনো কলামের নতুন নামকরণ, অর্থাৎ আমি নেমটা যেটা আছে সেটাকে আমি নতুন নামকরণ করতে পারি যে স্টুডেন্ট নেম। অর্থাৎ যখন আমি ডিসপ্লে করতে যাচ্ছি তখন যদি স্টুডেন্ট ইনফরমেশনটার বা অ্যাট্রিবিউট নেমটাকে আমাকে পরিবর্তন করতে হয় তখন আমরা করি হচ্ছে অ্যালিয়াসিং। ওকে, তাহলে এই অ্যালিয়াসিং এর ক্ষেত্রে আমরা দেখি যে কি কি অ্যালিয়াসিং এর উপায় আছে আমাদের কাছে, এখানে অ্যালিয়াসিং করার কি কি উপায় আছে। লেটস সি যে এখানে যদি অ্যালিয়াসিং করার সময় যদি আমি বলি অ্যালিয়াসিং শিখবো, ডিস্টিংক্ট শিখবো, আর একটা শিখবো হচ্ছে গিয়ে ওয়্যার ক্লজ। তাহলে ফার্স্ট আমরা একটুখানি এখানে দেখে নিই যে কিভাবে অ্যালিয়াসিং কাজ করে। অ্যালিয়াসিং কাজ করার জন্য আমরা যদি বলি যে যে স্টুডেন্ট সবচেয়ে বেশি মার্কস পেয়েছে তার নাম বলো, বা তার নাম এবং মার্কসটা দেখাও, সেটা বলতে গেলে আমি কি বলবো, কি বললাম কোয়েরিটা, যে স্টুডেন্ট সবচেয়ে বেশি মার্কস পেয়েছে তার নাম এবং কাজটা বলো, তার নাম এবং কাজটা বলো। ওকে, সেটা বলতে গেলে আমরা কি করব, এটা যদি আমরা দেখে নিই সেটা সাপোজ, তখন আমি লিখবো সিলেক্ট সিলেক্ট কি বলেছি, ম্যাক্সিমাম মার্কস পেয়েছি। ওকে, তার নাম মার্কস, সিলেক্ট নেম and comma দিয়ে marks as highest marks from student where marks equals to select max marks from student। এই ম্যাক্স মার্কস ফ্রম স্টুডেন্টটা আমরা পরে শিখছি। এইখানে এই যে মার্কস, এই কলামটা কি নাম দিয়ে পরিচিত হচ্ছে, হাইয়েস্ট মার্কস নাম দিয়ে পরিচিত হচ্ছে। এই অ্যাজ কমান্ড ইউজ করে নাম পরিবর্তন করাটাকে বলা হয় অ্যালিয়াসিং। অ্যাজ কমান্ড ইউজ করে অ্যাট্রিবিউটের নাম পরিবর্তন করাটাকে বলা হয় অ্যালিয়াসিং। এছাড়াও আমাদের কাছে আছে ডিস্টিংক্ট। এই ডিস্টিংক্ট কথাটা কিভাবে কাজ করে যদি আমি দেখি যে ডিস্টিংক্ট কিভাবে কাজ করে। ডিস্টিংক্ট কাজ করার জন্য আমাদের কাছে, যদি আমি আমার কাছে ধরে নাও যে অনেক স্টুডেন্ট অনেকগুলো সাবজেক্টে আছে, কেউ সিএসসি তে আছে, কেউ ইসি তে আছে, কেউ আইটি তে আছে, এবং সিএসসি তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ধরে নাও অনেকগুলো স্টুডেন্ট পড়ছে, তার মানে অনেকবার সিএসসি কথাটা আসছে, আইটি তে অনেকজন স্টুডেন্ট পড়ছে। এইরকম কটা ইউনিক কোর্স আছে আমি সেটা জানতে চাইছি, সেটা করা খুব সোজা। তাহলে আমাকে কি বের করতে হবে, সেখানে এখানে লিখতে হবে, এটা বের করতে গেলে যে কি কি ইউনিক কোর্স আছে। তাহলে আমার কাছে যে কোর্স টেবিল অ্যাট্রিবিউটটা আছে তার মধ্যে আমরা কি দেখতে পাবো যে একসাথে অনেকগুলো কোর্স ম্যাটার করছে। তাহলে আমরা সেক্ষেত্রে ইউনিক কোর্স গুলো বার করতে হলে আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করব। ডিস্টিংক্ট কি লিখবো, সেটা লিখবো আমরা সিলেক্ট ডিস্টিংক্ট course name, course from student। অর্থাৎ
সিলেক্ট ডিস্টিংক্ট কোর্স ফ্রম স্টুডেন্ট। কি কি ডিস্টিংক্ট কোর্স আছে, ঠিক যেমন ধরো আমার কাছে অনেকগুলো ডিপার্টমেন্ট নেম আছে, তাহলে সেই ডিপার্টমেন্ট মধ্যে থেকে আমি ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট, এক একজন ডিপার্টমেন্টে অনেকজন করে এমপ্লয়ি কাজ করে, তাহলে সেই প্রতিটা এমপ্লয়ি নামের পাশে ডিপার্টমেন্টটা আসবে। ঠিক যেরকম ভাবে একটা সিএসসি তে যদি 40 জন স্টুডেন্ট পড়ে, তাহলে সেই 40 জন স্টুডেন্টের নামের পাশে সিএসসি আসবে। কিন্তু এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট তোমার কাছে আছে, যদি জানতে চাই যে কটা ডিপার্টমেন্ট তোমার কাছে আছে, তখন আমরা এই ডিস্টিংক্ট কমান্ডটা ইউজ করব, অর্থাৎ যেগুলো রিপিট হয়েছে সেগুলো রিপিট হবে না। তাহলে ডিস্টিংক্ট করা রেকর্ড বের করার জন্য যে কমান্ডটা ইউজ হয় সেটা ডিস্টিংক্ট। অ্যালিয়াসিং করার জন্য যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাজ। নেমটাকে আমরা স্টুডেন্ট নেম দিয়ে অ্যালিয়াস করলাম, অর্থাৎ এখন আর নেম দেখাবে না, এখন দেখাবে হচ্ছে স্টুডেন্ট নেম। আরেকটা হচ্ছে গিয়ে ওয়্যার ক্লজ। ওয়্যার ক্লজ আমরা একটু আগে অনেকগুলো করে এলাম, যেখানে ওয়্যার ক্লজের মধ্যে দিয়ে আমরা দেখাতে পারি যে কন্ডিশন ইম্পোজ করতে পারি। এবার দেখে নেওয়া যাক আরো কিছু কমেন্ট। এবার দেখে নিই আমরা বিটুইন বা অর্ডার বাই, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। বিটুইন বা অর্ডার বাই কি আছে? তো এই বিটুইন বা অর্ডার বাইতে আমরা যদি দেখি যে এখানে যে এই বিটুইন, ইন বিটুইন অর্ডার বাই। ইন হচ্ছে যে ইকুয়াল হচ্ছে আমার একটা ভ্যালুকে চেক করে, ইন হচ্ছে আমাকে যখন একসাথে অনেকগুলো ভ্যালুকে চেকিং করতে হয় তখন ইন ইউজ করতে হয়। সেট অফ ভ্যালুস কে যখন চেকিং করতে হয় তখন ইন ইউজ করতে হয়। তাহলে আমি এখানে জানতে চাইছি যে কাদের মার্কস গুলো 70, 80 এবং 90, মানে যে সমস্ত স্টুডেন্টের মার্ক যারা 70 পেয়েছে, 80 পেয়েছে, 90 পেয়েছে, তাদের ইনফরমেশন গুলো কিন্তু খালি দেবে। তাহলে আমরা এখানে সিলেক্ট স্টার, স্টার মানে অল অ্যাট্রিবিউটস আমি পাবো ফ্রম, মানে কোথা থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। ওয়্যার ক্লজটা কি? মার্কস হচ্ছে 70, 80, 90। 70 হতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে। তাহলে মার্কস যদি 70, 80, 90 থাকে, তাহলে আমি তিনটে ক্লজ পাবো, মানে তিনটে ইনফরমেশন। যার যে 70 পেয়েছে তাদের নাম দেখাবে, যে 90 পেয়েছে তার নাম দেখাবে, যে 80 পেয়েছে তার নাম দেখাবে। কিন্তু যদি আমি জানতে চাই যে 60 থেকে 90 এর মধ্যে বা 60 থেকে 80 এর মধ্যে কারা পেয়েছে, তখন আমি কাকে ইউজ করব? বিটুইন 60 থেকে 80 এর মধ্যে পেয়েছে। 60 হচ্ছে লোয়ার বেস এন্ড 80 হচ্ছে আপার। 60 থেকে 80 তে যে সমস্ত স্টুডেন্ট আছে সেক্ষেত্রে আমরা ইউজ করব বিটুইন কিওয়ার্ড। বিটুইন কিওয়ার্ড ইউজ করে আমরা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার মার্কস বিটুইন 60 and 80। আমরা যদি স্টুডেন্টের মার্কস অনুযায়ী যে বেশি পেয়েছে তার নাম আগে থাকবে, যে কম পেয়েছে তার নাম পরে থাকবে, এটাকে কি বলে? এটাকে বলে ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট। মার্কসের বড় থেকে ছোট অর্ডারে সাজাতে চাই, তখন আমরা অর্ডার বাই ক্লজ ইউজ করব। অর্ডার বাই ক্লজ কি? অর্ডার বাই ক্লজ হচ্ছে গিয়ে লাইক দিস, যে সিলেক্ট, লাইক সিলেক্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই মার্কস ডিএসসি। এই ডিএসসি কথাটার মানে হচ্ছে যে ডিএসসি কথাটার মানে হচ্ছে যে ইট শুড বি ইন আ ডিসেন্ডিং অর্ডার। ওকে, ডিএসসি কথাটার মানে ইট শুড বি ইন আ ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট। যে বেশি মার্কস পেয়েছে সে পরে আগে থাকবে, যে কম মার্কস পেয়েছে সে পরে থাকবে। আর যদি আমি এটাকে মেনশন না করি তখন সেটা বাই ডিফল্ট হয়ে যাবে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়। অর্ডার বাই ক্লজ আমাকে সুবিধা করে দেয় ডেটাগুলোকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজাতে। সাধারণত তোমরা জানো যে MySQL ডেটাবেস একটা কিন্তু অর্ডার ডেটাবেস। অর্ডার ডেটাবেস মানে যে অর্ডারে রেকর্ডগুলো এসছে, রেকর্ডগুলো কিন্তু সেই অর্ডারেই থাকবে। তার অর্ডারের বা বিন্যাসের পরিবর্তন করতে গেলে তখন তোমাকে অর্ডার বাই ক্লজ ইউজ করতে হয়। অর্ডার বাই ক্লজ দু ধরনের হয়, একটা অ্যাসেন্ডিং অর্ডার আর একটা ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারটা ডিফল্ট, অর্ডার বাই লিখলে সেই ফিল্ডটা দিলে অটোমেটিক্যালি ও অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে। নেমের ক্ষেত্রে যদি বলো তাহলে ABCD অর্ডার, নাম্বারের ক্ষেত্রে যদি বলো তাহলে 1 2 3 4 অর্ডার। কিন্তু যদি তোমাকে
বিপরীত অর্থাৎ রিভার্স অর্ডারে সাজাতে হয়, দ্যাট ইজ কল্ড ডিসেন্ডিং অর্ডার। সেই ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হলে আমাকে DESC ইউজ করতে হবে আফটার দ্য ফিল্ড। নাও নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নাল, ইজ নাল অর নট নাল, যে এইটা কিভাবে কাজ করে। তাহলে আমাকে দেখতে হবে যে আমি এখানে অলরেডি কোনো এজ নাল নাই রাখতে পারি, কোনো এজ নাল থাকতে পারে, কোনো ইমেল নট নাল থাকতে পারে। অর্থাৎ এই যে চেকিংটা, এই ইজ নাল অর্থাৎ কোনো মার্কস, কোনো স্টুডেন্টের মার্কস পড়েনি বা কোনো স্টুডেন্টের এজ পড়েনি, আমি এজটা দিতে ভুলে গেছি। তাহলে কোন কোন এজগুলো আমি দিতে ভুলে গেছি সেটা করতে গেলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার এজ ইজ নাল। ইজ নাল হচ্ছে গিয়ে ফর চেকিং যে whether that field is null or not। যদি আমি বলি যে কোন স্টুডেন্টের ইমেল পড়েনি বা কোন স্টুডেন্টের ইমেল লিখতে ভুলে গেছি, তাহলে বা কোন স্টুডেন্টের ইমেল নাল নেই, তাহলে সেক্ষেত্রে নট নাল হচ্ছে চেকিং করা হয় যে ফিল্ড ফাঁকা না থাকে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্যাটার্ন ম্যাচিং করার জন্য এখানে একটা পার্সেন্ট ইউজ করা হয়। পার্সেন্ট চেকিং, ধরো আমি বললাম যে সেই সমস্ত স্টুডেন্টের নাম দেখাও যাদের নাম এস দিয়ে শুরু, তাহলে সেক্ষেত্রে কোয়েরি লেখার সময় আমি কি লিখবো? সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট where name like S%, মানে শুরুতে এস তারপরে যা কিছু থাকতে পারে। S% মানে শুরুতে এস তারপরে যা কিছু থাকতে পারে, এটা ইন্ডিকেট করে যে নামটা এস দিয়ে শুরু। যদি আমি বলি যে নামটা এস দিয়ে শেষ, তাহলে সেক্ষেত্রে কি হবে? নামটা যদি এস দিয়ে শেষ আমাকে দেখাতে হয়, তাহলে সেটা শুরুতে যা ইচ্ছা থাকতে পারে, নামটা এস দিয়ে শেষ। যদি আমি বলি নামের মাঝখানে কোথাও এস আছে, তাহলে কি হতে পারে? শুরুতে যা ইচ্ছা থাকতে পারে, শেষে যা ইচ্ছা থাকতে পারে, নামের মাঝখানে এস আছে। অর্থাৎ প্যাটার্ন ম্যাচিং করার জন্য আমরা কিন্তু এই লাইক কিওয়ার্ডটা ইউজ করে থাকি। আর পার্সেন্ট এটা বোঝায় যে আননোন ক্যারেক্টার এবং স্পেসিফিক্যালি সামনে পেছনে কিছু আননোন ভ্যালু থাকতে পারে, অর্থাৎ এনি নাম্বার অফ ক্যারেক্টারস ক্যান বি দেয়ার। ওকে, এন্ড হাইফেন বোঝায় এক্স্যাক্টলি ওয়ান ক্যারেক্টার। অর্থাৎ আমি যদি জানতে চাই যে সেকেন্ড ক্যারেক্টারে শুধুমাত্র এস আছে, তখন কি হবে? বাকি যা ইচ্ছা থাকতে পারে। আমি জানতে চাইছি যে শুধুমাত্র সেকেন্ড ক্যারেক্টারে এস আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি আমি জানতে চাই যে শুধুমাত্র সেকেন্ড ক্যারেক্টারে এস আছে, তখন আমি লিখব লাইক হাইফেন এবং এস। এস মানে ফার্স্ট ক্যারেক্টার যা ইচ্ছা হতে পারে, সেকেন্ড ক্যারেক্টারে এস আছে, তারপরে যা ইচ্ছা, তারপরে এনি নাম্বার অফ ক্যারেক্টার। এটা স্পেসিফাই করবে যে সেকেন্ড ক্যারেক্টারটাই যাদের এস, তাদের নাম দেখাবে। ওকে, তাহলে দিস ইজ ফর এক্সাক্ট ম্যাচ, দিস ইজ ফর এনি নাম্বার অফ। ওকে, তাহলে এইটা হলো নাল, ইজ নাল, নট নাল, এগুলোর চেকিং। এবার আমরা যেটা শিখবো সেটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে এগ্রিগেট ফাংশন। অর্থাৎ আমার কাছে কিছু সিঙ্গেল রো ফাংশন এমন আছে এবং এগ্রিগেট ফাংশন এমন আছে যা দিয়ে আমি অনেক শক্ত কাজকে সহজভাবে করে নিতে পারি। লাইক আমি যদি বলছি যে সমস্ত স্টুডেন্টের মার্কসের যোগফল, ঝপাং করে ক্যালকুলেটর নিয়ে বসে পড়বে যোগ করতে, মুখে যোগ করা তো সম্ভব নয়। একটা ক্লাসে যদি 150 জন স্টুডেন্ট থাকে, তাহলে তারা প্রত্যেকে কি কি মার্কস পেয়েছে সেটা যোগ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই জন্য এখানে একটা কমান্ড আছে, সেগুলো করার জন্য আমার কাছে এগ্রিগেট ফাংশন আছে। লাইক সাম, যে আমার পুরোটা সাম দেয়। লাইক অ্যাভারেজ, টোটাল যতগুলো আছে তাদের অ্যাভারেজ মার্কসটা দেয়। লাইক মিনিমাম,
যে সবচেয়ে কম পেয়েছে তার মার্কসটা, লাইক ম্যাক্স যেটা ম্যাক্সিমাম মার্কস হয়। আর একটা হচ্ছে কাউন্ট, অর্থাৎ আমার কতগুলো রেকর্ড আছে সেটা কাউন্ট করতে সাহায্য করে। এদেরকে এগ্রিগেট ফাংশনও বলে, কোনো কোনো সময় সিঙ্গেল রো ফাংশনও বলে। কারণ ম্যাক্স যখন আমি বের করবো তখন সেক্ষেত্রে ম্যাক্সিমামটা একজনই হবে, মিন যখন বের করবো তখন মিনিমামটা একটাই হবে, এবং সাম যখন বের করবো তখন টোটালটা সাম, আউটপুটটা একটা রোতেই তোমাকে শো করবে, মাল্টিপল রো এর ক্ষেত্রে আসবে না। কাউন্ট যখন করবো কটা কাউন্ট সেটাও আমাকে একটাই শো করবে, মাল্টিপল আসবে না, তাই ওকে সিঙ্গেল রো। যদি আমি জানতে চাই যে হাইয়েস্ট মার্কস পেয়েছে বা যে সবচেয়ে কম মার্কস পেয়েছে তার নাম, সেই ছেলেটির নাম বলো যে সবচেয়ে কম মার্কস পেয়েছে ক্লাসে, তাহলে আমরা কি করি? তখন আমরা লিখবো সিলেক্ট, কি জানতে চেয়েছি? নাম, কার, ফ্রম, কোথা থেকে? স্টুডেন্ট টেবিল থেকে, where, কন্ডিশন কি? তার যে মার্কসটা কার সাথে সমান হবে? সবচেয়ে কম মার্কসের সাথে সমান হবে। সবচেয়ে কম মার্কসটা পাবো কি করে? সবচেয়ে কম মার্কস পাবো এটা লিখে সিলেক্ট মিনিমাম মার্কস from student। অর্থাৎ যে মিনিমাম মার্কস পেয়েছে তার নাম্বারটা এখানে আমি পাবো, সেই মার্কসটা আমি কম্পেয়ার করব, করার পর সেই স্টুডেন্টের নামটা আমি বলবো। অর্থাৎ মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ, যে আমি যদি জানতে চাই যে সেই সমস্ত স্টুডেন্টের নাম বলো যারা অ্যাভারেজের থেকে বেশি মার্কস পেয়েছে, সেটা করতে গেলে কি করতে হবে? সেই সমস্ত স্টুডেন্টের নাম বলো যারা অ্যাভারেজের থেকে বেশি মার্কস পেয়েছে। তাহলে আমি কি জানতে চেয়েছি? সিলেক্ট নেম, কোথা থেকে? ফ্রম স্টুডেন্ট, where marks less than average marks। এটা হলো, বা আমি লিখতে পারি সিলেক্ট average marks from student। অর্থাৎ অ্যাভারেজ মার্কসের থেকে কম মার্ক, এই অ্যাভারেজ মার্কসের থেকে বেশি মার্কস পেয়েছে, বেশি মার্কস পেলে ইট শুড বি গ্রেটার। তাহলে আমি লিখবো সেক্ষেত্রে এখানে প্রথমে লিখলাম সিলেক্ট, কি বের করতে চাইছি? মার্কস নেম, সিলেক্ট নেম ফ্রম, কোথা থেকে? স্টুডেন্ট টেবিল। কন্ডিশন কি? where marks greater than, select average marks from, কোথা থেকে? স্টুডেন্ট। এটাকে বলা হয় ইনার কোয়েরি, ভেতরের। তাহলে আগে ভেতরের কোয়েরিটা চলবে, সিলেক্ট এভিজ মার্কস, কোথা থেকে? মার্কস থেকে, ফ্রম স্টুডেন্ট। তাহলে এখানে অ্যাভারেজ মার্কস দেবে, সেই মার্কসের থেকে যেগুলো বড় তাদের নেম দেবে। ওকে, এগুলোকে বলছে এগ্রিগেট ফাংশন বা সিঙ্গেল রো ফাংশন। এগ্রিগেট ফাংশন বা সিঙ্গেল রো ফাংশন আমরা ব্যবহার করে থাকি। নাও খুব ইম্পর্টেন্ট, গ্রুপ বাই গ্রুপস, অর্থাৎ আমরা কিছু কিছু গ্রুপ তৈরি করতে পারি। মানে আমি যদি জানতে চাই যে আমার সিএসসি তে স্টুডেন্টের একটা গ্রুপ হতে পারে, ইসিই তে স্টুডেন্টের একটা গ্রুপ হতে পারে, আইটি তে স্টুডেন্টের একটা গ্রুপ হতে পারে, তাহলে এখানে যদি আমি করতে চাই যে স্টুডেন্টকে আমি তাদের গ্রুপ অনুযায়ী ভাগ করতে চাই, তাহলে লিখবো সিলেক্ট ডিপার্টমেন্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই ডিপার্টমেন্ট। যেটা গ্রুপ বাই দেবো সেটা এখানে থাকতে হবে। অর্থাৎ ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি, প্রতিটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কিন্তু আমরা বের করছি, দ্যাট ইজ আ গ্রুপ বাই ক্লাস।
আমার যদি 4টে ডিপার্টমেন্ট থাকে, প্রতিটা ডিপার্টমেন্টে অন অ্যান অ্যাভারেজ কোথাও 10টা এমপ্লয়ি, কোথাও 15টা এমপ্লয়ি, কোথাও 20টা এমপ্লয়ি, কোথাও 8টা এমপ্লয়ি, তাহলে গ্রুপ বাই আমাকে যেখানে যটা এমপ্লয়ি তার অ্যাভারেজ স্যালারি বের করতে হেল্প করবে। সিলেক্ট ডিপার্টমেন্ট অ্যাভারেজ স্যালারি, এটা গেল গ্রুপ বাই। আর গ্রুপ বাই এর উপরে আবার আমরা কন্ডিশন চাপাতে পারি কি, যে গ্রুপ বাই করব কিন্তু কন্ডিশন করব। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে অ্যাভারেজ স্যালারি গ্রেটার দ্যান 50,000 হতে হবে। গ্রুপ বাই এ অ্যাভারেজ স্যালারি গ্রেটার দ্যান 50,000। তাহলে সিলেক্ট ডিপার্টমেন্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়ি বাই ডিপার্টমেন্ট, গ্রুপ বাই ডিপার্টমেন্ট করেছি, হ্যাভিং অ্যাভারেজ স্যালারি গ্রেটার দ্যান 50,000, অর্থাৎ অ্যাভারেজ স্যালারি 50,000 এর বেশি হতে হবে। অর্থাৎ গ্রুপ বাই করছি অ্যাজ উইথ দ্য কন্ডিশন। তাহলে গ্রুপ বাই অ্যাজ উইথ দ্য কন্ডিশন করলে আমি যেটা পাবো, গ্রুপ বাই কি করছে, আমার কোয়ারির মধ্যে গ্রুপ তৈরি করছে এবং কিছু কন্ডিশন করছে। এন্ড এট দ্য সেম টাইম গ্রুপ বাই এন্ড হ্যাভিং যেটা করছে, সেই গ্রুপ বাই আর হ্যাভিং এই গ্রুপগুলোকে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ সেই ভাগের উপরে আবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে। ওকে, তাহলে এটা গেল গ্রুপ বাই আর হ্যাভিং। এবার আমরা একটু দেখে নেব যে জয়েন, যেটা কিনা ভেরি ইম্পর্টেন্ট, কি করে দুটো টেবিলকে কোয়ারির মধ্যে দিয়ে জয়েন করতে হয়। তাহলে আমরা যদি একবার একটু দেখে নিই যে দুটো টেবিলকে কোয়ারির মধ্যে দিয়ে জয়েন করতে হলে আমরা কি করে করব। জয়েন করতে হলে যে আমার কাছে সাপোজ ধরে নাও যে এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট কি করে করতে হয়। এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট, এই জিনিসটা কি? কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে তোমার কাছে দুটো টেবিল আছে, একটা টেবিলে 5টা রেকর্ড আছে আর একটা টেবিলে 4টে রেকর্ড আছে। তাহলে তুমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করো তাহলে 4 5 আর 20টা রেকর্ড তোমার জেনারেট হবে। এই টেবিলের প্রতিটা রেকর্ডের সাথে ওই টেবিলের প্রতিটা রেকর্ড কম্বাইন হবে। তাহলে জয়েনিং কি? জয়েনিং হচ্ছে কন্ট্রোলড কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা আমরা আরো বেটার বুঝতে পারবো যখন আমরা রিলেশনাল অ্যালজেব্রা পড়বো, তখন আমরা আরো বেটার বুঝতে পারবো। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা দেখি যে রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে জয়েনিং এন্ড এই যে সমস্যাগুলো আমাদের হয়, যে জয়েনিং যখন করছি, যে দুটো টেবিলকে মার্জ করছি, অন কন্ডিশনের বেসিসে মার্জ করছি, সেখানে আমরা করব ন্যাচারাল জয়েন, ইকুই জয়েন, আউটার জয়েন, বিভিন্ন ধরনের জয়েন আমরা করব। এখন জয়েনিং কি করে করতে হয়? সাপোজ এখানে জয়েনিং করার জন্য আমাকে ন্যাচারাল জয়েন বা ইকুই জয়েন করতে হলে দুটো টেবিল থাকবে, দুটো রিলেশন থাকবে, দুটো রিলেশনে কমন অ্যাট্রিবিউট একটা থাকবে, যে অ্যাট্রিবিউটের ইকুয়ালিটি চেকিং এর মধ্যে দিয়ে আমরা জয়েনিং পারফর্ম করতে পারব। তাহলে এই যে জয়েনিং এর যদি দেখি কন্ডিশন কি, ইউজিং ইকুয়াল টু। তাহলে সিলেক্ট এস নেম। এসটা কি? এস হচ্ছে এখানে একটা এলিয়াস এর মতো কাজ করছে। এই যে এলিয়াস যেটা কাজ করছে এস এ, আর একটা কোর্স সি ডট কোর্স। তাহলে এখানে স্টুডেন্ট আর কোর্স এই দুটো রিলেশনকে মার্জ করা হচ্ছে। তাহলে এস এর থেকে স্টুডেন্ট নেম থেকে পাচ্ছি এস ডট এস নেম, কোর্স থেকে পাচ্ছি সি ডট কোর্স নেম, ফ্রম স্টুডেন্ট এস আর কোর্স সি। অর্থাৎ স্টুডেন্ট টেবিলটা এস দিয়ে আইডেন্টিফাই হচ্ছে আর কোর্স টেবিলটা সি দিয়ে আইডেন্টিফাই হচ্ছে, যেখানে এস ডট কোর্স আইডি ইকুয়ালস টু সি ডট কোর্স আইডি। অর্থাৎ কোর্স আইডি বলেছিলাম দুটোর মধ্যে কমন অ্যাট্রিবিউট থাকতে হবে। অর্থাৎ এই ইকুয়ালিটি চেকিং এর মধ্যে দিয়ে কিন্তু এখানে আমার ম্যাচ করাচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ন্যাচারাল জয়েন, or you can say it as a equi-join, you can say it as a inner join also. তাহলে এটাকে আমরা বিভিন্ন নামে বলতে পারি, ন্যাচারাল জয়েন, ইকুই-জয়েন, ইনার জয়েন। জয়েনিং করলে কি হয়, আমার মোর দ্যান ওয়ান টেবিল ইনভলভ হয়ে যায়, মোর দ্যান ওয়ান রিলেশন ইনভলভ হয়ে যায়। ফলে আমার যখন দুটো বা তিনটে টেবিলকে নিয়ে একসাথে কোয়েরি করতে হয়, কোয়েরি প্রসেসিং করতে হয়, সেক্ষেত্রে জয়েনিং কিন্তু আমার অত্যন্ত কাজে লাগে দুটো টেবিলকে জয়েন করার জন্য। এখন সাপোজ আমার ধরে নেওয়া গেল আমরা কিছু ছোট ছোট এক্সাম্পল করব বলেছিলাম ভিডিও শুরুতে। এখন আমরা কিছু ছোট ছোট এক্সাম্পল দেখে নেব, যা যা শিখলাম সেটা অ্যাপ্লাই করে আমরা কিছু কিছু করতে পারছি কিনা। সাপোজ আমার কাছে এই দুটি স্কিমা আছে, একটিকে বলছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি, নেম, জেন্ডার, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি। হ্যাঁ, এই ডিপার্টমেন্ট আইডি কিন্তু এখানে হচ্ছে ফরেন কি।
ডিপার্টমেন্ট আইডি এখানে হচ্ছে ফরেন কি, আর ডিপার্টমেন্ট টেবিলে আমার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে প্রাইমারি। অর্থাৎ এই প্রাইমারি কিটা এইখানে রেফার করা হয়েছে যাতে রিলেশনশিপটা তৈরি হয়। এবার আমাকে ধরো কিছু কোয়েরি দিয়ে দিয়েছে, যে বলেছে রাইট আ কোয়েরি টু ডিসপ্লে অল দ্য রেকর্ডস ফ্রম দ্য এমপ্লয়ি টেবিল। তাহলে এমপ্লয়ি টেবিল থেকে আমার সমস্ত রেকর্ডকে ডিসপ্লে করতে বলেছে। তাহলে এমপ্লয়ি টেবিলের নাম কি? এমপ্লয়ি। তাহলে এই টেবিল নেমটাকে আমাকে ব্যবহার করতে হলে আমি কি লিখব? এখানে আমি এসকিউএল এ লিখব সিলেক্ট স্টার, অল মানে স্টার, ফ্রম কোথা থেকে? এমপ্লয়ি টেবিল। ওকে, সিলেক্ট স্টার ফ্রম হয়ে গেল আমার কোয়েরি। অর্থাৎ ডিসপ্লে রাইট আ কোয়েরি টু ডিসপ্লে অল রেকর্ড ফ্রম দ্য এমপ্লয়ি টেবিল, সিলেক্ট স্টার ফ্রম। নেক্সট কোয়েরি কি দিয়েছে? রাইট আ কোয়েরি টু ডিসপ্লে এমপ্লয়ি নেম এন্ড স্যালারি। এবার তো অল রেকর্ড চাইনি, কি কি চাইছে? শুধু নেম আর স্যালারি। তাহলে আমি এখানে কি লিখবো? সিলেক্ট নেম। এখানে নেম কি আছে? এমপ্লয়ি নেম। তাহলে আমাদেরকে এখানে কিন্তু যা ফিল্ড নেম আছে সেটাই কিন্তু দিতে হবে, দ্যাট ইজ এমপ্লয়ি আন্ডারস্কোর নেম, এন্ড কি আছে? স্যালারি। কোন টেবিল থেকে? ফ্রম। হয়ে গেল। তারপর হচ্ছে রাইট এ কোয়েরি টু শো অল ডিপার্টমেন্টস। তাহলে সব ডিপার্টমেন্ট দেখতে গেলে কোথায় যেতে হবে? ডিপার্টমেন্ট টেবিলে যেতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো? সিলেক্ট অলরেডি স্টার ফ্রম কোন টেবিল থেকে? ডিপার্টমেন্ট টেবিল থেকে। নাও রাইট এ এমপ্লয়ি হয়ে গেল ডিপার্টমেন্ট টেবিলের অল রেকর্ড। যখনই অল বলবে স্টার্ট। বলছে রাইট এ কোয়েরি টু লিস্ট দ্য এমপ্লয়ি আর্নিং মোর দ্যান 50,000। যে সমস্ত আর্ন করতে গিয়ে করে, স্যালারি থেকে করে, তাহলে যে সমস্ত এমপ্লয়ি 50,000-এর বেশি আর্ন করে তাদের নাম দেখো বা তাদের লিস্ট তৈরি করো। তাহলে সমস্ত ফিল্ডে আমরা বলতে হবে। তাহলে আমরা এখানে বলবো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, কন্ডিশন কি? where salary is greater than 50,000। যারা 50,000-এর বেশি আছে তাদেরই নাম দেখাবো, সমস্ত রেকর্ড দেখাবো। ফাইন্ড দ্য এমপ্লয়ি ওয়ার্কিং আন্ডার ডিপার্টমেন্ট 3। ডিপার্টমেন্ট 3টা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। ওকে, তাহলে ডিপার্টমেন্ট 3 তে যারা কাজ করে সেটা কিভাবে বের করব? খুব সোজা, ফাইন্ড দ্য নেম অফ দ্য এমপ্লয়ি বা ফাইন্ড দ্য এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ি বললে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, কোথেকে পাবো? ডিপার্টমেন্ট আইডি থেকে। where DPT underscore ID equals to 3। যারা ডিপার্টমেন্ট 3 তে কাজ করে তাদের রেকর্ডস। লিস্ট রাইট এ কোয়েরি টু লিস্ট দ্য এমপ্লয়ি হায়ার্ড আফটার 1st January। তাহলে এখানে কি? হায়ার ডেট will be greater than 1st January। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারবো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি where higher date greater than 01/01 1st January 2020। ওকে, এখন কিছু কিছু জায়গায় ডেটা ফরম্যাট এক এক রকম থাকে।
ডেট ফরম্যাটটা। ডেট ফরম্যাটটা কোথায় ডিডি এমওএন ওয়াই 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 থাকে, ডিডি এমএম ওয়াই ওয়াই থাকে, ডিপেন্ড করে থাকে ফরম্যাট। অবশ্য মাইএসকিউএল একটা কমান্ডও আছে ফরম্যাট, যেটা দিয়ে আমি ফরম্যাটটাকে মডিফাই করতে পারি। রাইট এ কোয়েরি ডিসপ্লে দ্য এমপ্লয়ি সর্টেড বাই দেয়ার স্যালারি ডিসেন্ডিং অর্ডার। যে বেশি স্যালারি পায় তার নাম উপরে, যে কম স্যালারি পায় তার নাম নিচে। তাহলে কি লিখবো? খুব সোজা, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি order by salary DESC ডিসেন্ডিং অর্ডার স্যালারিকে আমরা দেব, অর্থাৎ বড় থেকে ছোট। ওকে, যদি বলে রাইট এ কোয়েরি, তো ডিপার্টমেন্ট নেম অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবে। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে ABCD, তার মানে কি সেটা ছোট থেকে বড় বাই ডিফল্ট। তাহলে সেক্ষেত্রে কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট অর্ডার বাই কি ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ DEPT আন্ডারস্কোর নেম। এখানে ডিএসসি দেওয়ার দরকার নেই, কারণ বাই ডিফল্ট হচ্ছে গিয়ে সেটা অ্যাসেন্ডিং অর্ডারেই সাজানো। দেখো, আমরা এরকম ভাবে কিন্তু কোয়েরি গুলোকে আমাদের মতো করে সলভ করতে পারি। এটা আমি তোমাদের সুবিধার জন্য আফটার ডিসকাশন নিজে করে নিলাম, আর তোমাদের কাজের জন্য আমি কিছু কোয়েরি তোমাদেরকে দেব। এইখানে তোমরা এই ভিডিওটার শেষে সেই কোয়েরি গুলো পাবে এবং সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা আবার তোমাদের মতো করে প্র্যাকটিস করবে। তাহলে সিলেক্ট কোয়েরির ক্ষেত্রে আমরা কি কি শিখলাম? বেসিক্যালি টোটাল ডেটাবেস থেকে যদি কোনো নির্দিষ্ট রেকর্ডকে আমাকে খুঁজে বের করে আনতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই সিলেক্ট কোয়েরি লিখি। সিলেক্ট কোয়েরির উপর অনেকগুলো অপারেটর কাজ করে, লাইক গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, বিভিন্ন ধরনের অপারেটর কাজ করে। সিলেক্ট কোয়েরির উপরে আমরা ইন, বিটুইন এবং ইন, বিটুইন আর ওয়্যার ক্লজ ইউজ করতে পারি। বিটুইন হচ্ছে দুটো রেঞ্জ অফ নাম্বারের মধ্যে, দুটো রেঞ্জ অফ ভ্যালুজ এর মধ্যে কাজ করে। ইন, যখন আমাকে একসাথে সেট অফ নাম্বারস কে কম্পেয়ার করতে হয় তখন ইন কাজ করে। আর যখন আমার কাছে ইন হলো, বিটুইন হলো, and at the same time where clause মানে আমাকে কন্ডিশনের উপর বেস করে কাজ করে। এছাড়া আমরা বললাম নাল ইজ নাল চেকিং। এছাড়া আমরা আরো অনেকগুলো জিনিস কোয়েরির মধ্যে দিয়ে দেখলাম, এগ্রিগেট ফাংশনও করলাম, যেখানে ম্যাক্স, মিন, অ্যাভারেজ এন্ড কাউন্ট এইগুলো কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এই সমস্ত অপারেটর গুলোকে জুড়ে নিয়ে আমার সিলেক্ট কোয়েরি তৈরি হয়। যত পাওয়ারফুল সিলেক্ট কোয়েরি তুমি লিখতে পারবে, তত পাওয়ারফুল হয়ে যাবে তুমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হ্যান্ডলিং এর ক্ষেত্রে। অর্থাৎ এই কোয়েরি গুলো কিন্তু অনেকটাই প্র্যাকটিস নির্ভর, কারণ এটা ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ভাষায় কথা না বলি তাহলে ভাষা শিখতে পারবো না, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস না করলে আমরা করতে পারবো। সুতরাং আমি একটা সেট অফ ডিট করলাম, আর তোমাদের জন্য লেফট আউটে রাখলাম আর একটা সেট। অর্থাৎ এই কোয়েরি গুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এই কোয়েরি গুলো প্র্যাকটিস করার পর কিন্তু মোটামুটি ভাবে তোমরা দেখবে যে যে কোয়েরি গুলো পরীক্ষায় আসছে সেই কোয়েরি গুলো তোমাদের পক্ষে লেখাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা শিখলাম, ফাইনালি যেটা শিখলাম, যে সিলেক্ট কোয়েরি কিভাবে কাজ করে, সিলেক্ট কোয়েরির বিভিন্ন দিক, সিলেক্ট কোয়েরি বিভিন্ন ভাবে লেখা। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।